স্ত্রীর আয়কর নথিতে লন্ডনে থাকা সম্পদের তথ্য গোপন করে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন পঞ্চগড় ১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। কমিশনে দেয়া হলফনামায় লন্ডনের স্ত্রীর £২.৫ লাখ ফ্ল্যাট থাকার কথা উল্লেখ করেছেন তিনি, কিন্তু দেখাননি দেশের আয়কর নথিতে। এছাড়া লন্ডনে আইন পেশায় নিয়োজিত থাকলেও সে আয়ও দেখাননি সোনিয়া জামান খান। শুধু তাই নয়, নিজের নামে কোম্পানি থাকার কথাও গোপন করেছেন নওশাদ জমির। রুহুল আমিনের রিপোর্ট। সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ আসনে লড়ছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। হলফনামায় তিনি উল্লেখ করেছেন স্ত্রী ব্যারিস্টার সোনিয়া জামান খানের লন্ডনে £১,৭৭,০০০ ফ্ল্যাটের কথা। এটি কেনা হয় ২০০৪ সালে, আর টাকায় যা প্রায় ৩ কোটি। তার স্ত্রী যুক্তরাজ্য সুপ্রিম কোর্টের আইনজীবী উল্লেখ করলেও দেননি আয়ের কোনো তথ্য। হলফনামার এসব তথ্য যাচাই করেছে ৭১। এজন্য নথি সংগ্রহ করা হয় নির্বাচন কমিশন সহ ২টি সরকারি দপ্তর থেকে, যাতে ধরা পড়েছে ব্যাপক গরমিল। ২০২৫-২৬ করবর্ষে রেসিডেন্ট হিসেবে রিটার্ন জমা দিয়েছেন ব্যারিস্টার সোনিয়া। তাতে লন্ডনের ফ্ল্যাটের কোনো উল্লেখ নেই বিদেশে আয়ের কোনো তথ্য। তবে সেই ফ্ল্যাটের বিস্তারিত উদ্ধার করেছে ৭১। অনুসন্ধানে জানা যায় ৭৩২ বর্গফুটের ফ্ল্যাটটি টাওয়ার হ্যামলেটসের এভারফেল্ডি এলাকায় অবস্থিত, যার বর্তমান বাজার মূল্য £৪,১৮,০০০, টাকায় প্রায় ৭ কোটি। একটি কোম্পানির নিবন্ধনও আছে এই ঠিকানায়। এ বিষয়ে ব্যারিস্টার সোনিয়ার বক্তব্য জানতে ধানমন্ডির চেম্বারে গিয়ে দেখা মেলেনি। সুপ্রিম কোর্টের চেম্বারে হাজির হলে সটকে পড়েন তিনি। অনুসন্ধান বলছে সোনিয়া জামান খান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। দেশটিতে জেন্স লেজিস লিমিটেড নামে একটি চেম্বারও আছে তার। অ্যাবার্ট রোড লন্ডনের ঠিকানায় কোম্পানিটি নিবন্ধন পায় গত মে মাসে। এর আগে আরেকটি কোম্পানির পরিচালক ছিলেন ব্যারিস্টার সোনিয়া। কনসালটেন্ট ফর দ্য থার্ড সেক্টর লিমিটেড নামের ওই কোম্পানিটি এখন বন্ধ। আয়কর নথিতে সোনিয়া জামান দেখিয়েছেন পারিবারিক সূত্রে পাওয়া উত্তরার ৪,৭৩০ বর্গফুটের ফ্ল্যাট, যার দাম উল্লেখ নেই। দেশে ও দেশের বাইরে মোট সম্পদ দেখানো মাত্র £১৫,৩৪,০০০। ব্যারিস্টার সোনিয়া গত বছর আয় দেখান মাত্র £৪,৮০,০০০। আপনার সব ইনকাম, যেটাকে ওয়ার্ল্ড ইনকাম বলে, আপনার পৃথিবীর যে কোনো জায়গার থেকে আপনার যত ইনকাম আপনি দেশে আনেন বা না আনেন, আপনার এগুলো ডিক্লেয়ার করতে হবে ট্যাক্স পারপাসে। ডাবল ট্যাক্সেশনের ব্যাপার একটা আছে, যে আপনি এক দেশে ট্যাক্স দিলে আর এক দেশে ওইটা রিবেট পাওয়া যায়, যদি গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের একটা ডাবল ট্যাক্সেশন ট্রিটি থাকে। নিয়ম হচ্ছে পুরো ইনকামটাকে ডিক্লেয়ার করা এবং সেই অনুযায়ী ট্যাক্স যেখানকার লায়াবিলিটি যতটুকু পে করা। করদাতার উচিত যে আমার দেশে বা বিদেশে যত সম্পত্তি আছে সেই জিনিসগুলো যেন আমার আয়কর রিটার্নে প্রদর্শিত হয়। তো এটাও আপনি দেখেছেন, আপনি যেভাবে বলছেন যে হয়তো কেউ দেখাচ্ছে, আবার অধিকাংশ লোক হয়তো দেখাচ্ছে না। তো যদি না দেখায়, তাহলে আমাদের আয়কর আইনের এই বিধানটা আছে যে যত টাকা সম্পত্তি উনি দেখাননি, এই সম্পত্তির যে বাজার মূল্য সে বাজার মূল্য পর্যন্ত জরিমানা সরকার করতে পারে, মানে আয়কর অফিস করতে পারে। এবং আয়কর অফিসকে সে ধরনের অ্যাক্সেসিবিলিটিগুলো দেওয়া আছে, তারা চাইলে বিদেশে গিয়েও হয়তো কি এই সম্পত্তিগুলো উদ্ঘাটন করতে পারে। লন্ডনে নওশাদ জমিরের নামেও দুটো প্রতিষ্ঠানের খোঁজ পেয়েছে ৭১। যেমন ২০০৯ সালে নিবন্ধন পাওয়া জমির কনসাল্টিং লিমিটেড এখন বন্ধ, তবে কনসালট্যান্ট বিয়ন্ড বর্ডার্স এখনও চালু। ২০১৯ সালে স্ত্রী ব্যারিস্টার সোনিয়ার লন্ডনের ফ্ল্যাটের ঠিকানায় কোম্পানিটির নিবন্ধন নেন নওশাদ জমির, কিন্তু বিদেশে কোম্পানি ও আয় থাকার কোনো তথ্য তার নির্বাচনী হলফনামায় নেই। এসব বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাড়া দেননি নওশাদ জমির। রুহুল আমিন, ৭১, ঢাকা। জানুয়ারিতে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে $৪৪১ কোটি, যা ডিসেম্বরের চেয়ে ১১% বেশি। এ তথ্য প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। তবে ২০২৫-এর জানুয়ারিতে এই আয় ছিল $৪৪৫ কোটি। সেই হিসাবে বছর ব্যবধানে কমেছে 0.৫%। তথ্য অনুযায়ী অর্থ বছরের প্রথম 7 মাসে মোট আয় হয়েছে $২,৮৪১ কোটি, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে প্রায় 2% কম। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক চাপ, বৈশ্বিক অর্থনীতির টানাপোড়েন ও অভ্যন্তরীণ নানা সমস্যায় কাঙ্ক্ষিত রপ্তানি আয় আসছে না দেশে। উল্লেখ্য, এই 7 মাসে মোট আয়ের প্রায় ৮১% পোশাক খাত থেকে, সেখানেও বছর ব্যবধানে আয় কমেছে প্রায় ২.৫%। ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তিতে দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশি রপ্তানিকারকরা।
তাদের মতে এলডিসি উত্তরণের আগেই প্রতিযোগিতার চাপ বাড়ল, আর এই সুযোগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে প্রতিযোগী দেশগুলোর। এমন অবস্থায় চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের রপ্তানি আয়ে চালকের আসনে থাকা তৈরি পোশাকের প্রধান গন্তব্য ইউরোপ, যেখান থেকে আসছে মোট আয়ের অর্ধেকের বেশি, প্রায় $21 বিলিয়ন। মূলত শুল্কমুক্ত সুবিধা ঘিরে বাজারটিতে শক্তিশালী অবস্থান নিশ্চিত হয়। কিন্তু সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তিতে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হলো বাংলাদেশ। ইউরোস্ট্যাটের তথ্য মতে গেল 5 বছরে ইউরোপে প্রায় $5 বিলিয়ন পোশাক রপ্তানি বেড়েছে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধায়। এই সময়ে বাজারটিতে ধারাবাহিকভাবে রপ্তানি বেড়েছে ভারতেরও, তবে তা 2 অঙ্কের শুল্ক বোঝা নিয়ে। নতুন চুক্তিতে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করায় দেশটির রপ্তানি আরও বৃদ্ধির পথ তৈরি হলো। শুধু তাই নয়, ভিয়েতনামও এগোচ্ছে শুল্কমুক্ত সুবিধা নিয়ে। ফলে উদ্যোক্তারা বলছেন, এলডিসির আগেই ইউরোপে বাড়ল প্রতিযোগিতার চাপ। পোর্ট কস্ট থেকে আরম্ভ করে আমার ব্যাংক ইন্টারেস্ট, আমার সাবসিডিজে কমায় দেওয়া এবং স্যালারি ইনক্রিজ হওয়া, সব কিছু মিলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু প্রাইস কমাইতে পারছে না। বাট ওরা কিন্তু ওদের প্রাইস কমায় কিন্তু মার্কেট শেয়ারটা বেড়ে নিচ্ছে। এখন ইন্ডিয়া ইজ ডেসপারেট। জিএসপি শেষ হয়ে যাচ্ছে, আমরা এলডিসি গ্র্যাজুয়েট করতেছি। বর্তমানে যে প্রাইস গ্যাপে আমরা কম্পিট করি ভারতের সাথে, তার সাথে 24% মতো কিন্তু একটা প্রাইস ডিফারেন্স হয়ে যাবে, যেটা করে আসলে আমাদের পক্ষে টিকা কোনো মতেই সম্ভব না। সেখানে ভারত যতদিন পর্যন্ত সক্ষমতা বাড়াতে না পারবে সেই পর্যন্ত আমরা অর্ডার পাবো। যখন তারা সক্ষমতা অর্জন করে ফেলবে তখন আসলে আমরা আর অর্ডার পাবো না বললেই চলে। এলডিসি ঘিরে যখন ইউরোপে শুল্ক সুবিধা ফুরিয়ে এসেছে বাংলাদেশের, তখনই সুবিধা নিল বড় 2 প্রতিদ্বন্দ্বী ভারত ভিয়েতনাম। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি সামাল দিতে একযোগে কাজ করতে হবে সরকার ও উদ্যোক্তাদের। প্রোডাকশন কস্ট আমাদেরকে কমাতে হবে, ট্রেড কস্ট আমাদের কমাতে হবে, তাহলে আমরা আগামীতে সমতুল্য হতে পারবো এবং কম্পিট করতে পারবো। ইউরোপিয়ান ইউনিয়নের যে এক গাদা সব 60% এক্সপোর্ট, ওইখানে আমাদের নতুন নতুন বাজারও বের করতে হবে। সো ডাইভার্সিফিকেশন, জিওগ্রাফিক্যাল ডাইভার্সিফিকেশন করতে হবে এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে হবে। স্টেবল পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে, এখানে এনার্জি এনশিওর করতে হবে উইথ এ রিজনেবল প্রাইস। বাংলাদেশকেও কিন্তু এখন এফটিএ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কিন্তু এখন ইটস এ হাই টাইম টু নেগোশিয়েট। বর্তমানে ইউরোপে প্রায় 4 ভাগের 1 ভাগ পোশাক যাচ্ছে বাংলাদেশ থেকে। রাকিব হোসেন, 71, ঢাকা। শ্রমিকদের কর্মবিরতিতে একরকম অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তে গত 3 দিন ধরে চলছে এই কর্মবিরতি। তবে এটি পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। জানান, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি এখনও নিশ্চিত নয়। শারমিন নীরার রিপোর্ট। সাগরে ভাসছে খাদ্যপণ্যবাহী জাহাজ, যার বেশিরভাগ রমজানের ভোগ্যপণ্য। সংকট সৃষ্টি করে দাম বাড়াতেই এগুলো জাহাজ থেকে খালাস করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছিল। এরই মধ্যে ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনটিসি পরিচালনায় দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর প্রতিবাদে শনিবার থেকে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এতে অচল হয়ে পড়েছে বন্দর। বাংলাদেশের স্বার্থের কথা বিবেচনা না করে, বন্দরের আর্থিক বিষয়টা চিন্তা না করে, বন্দর শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থানের বিষয়টি চিন্তা না করে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং ব্যক্তিগতভাবে তারা সুবিধা নেওয়ার প্রক্রিয়া হিসেবে এই প্রজেক্টটি তারা হাতে নিয়েছেন। নির্বাচন ও রোজার আগেই শ্রমিকদের এই আন্দোলন সন্দেহের চোখে দেখছে সরকার। বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নিতে বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। এবং এই অচল অবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির মাসুলকে ইলেকশনের আগে তাদের একটা পরিচয় আছে, যেটা পত্রপত্রিকা দেখছি, এটা জনগণ দেখছে। আমি উপরে কিছু বলতে চাচ্ছি। পোর্টকে বলা হয়েছে, পোর্ট যেই ব্যবস্থা নিবে, বিকজ পোর্ট একটি অথরিটি, সেই ব্যবস্থা এই মন্ত্রণালয় সাপোর্ট করবে। এই অবস্থায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি থেকে সরকার সরে আসবে কিনা এমন প্রশ্নের জবাব দেন নৌ উপদেষ্টা। চুক্তি হচ্ছে এখনো শেষ হয়নি। যদি ফেভারেবল হয় তাহলে হবে, ফেভারেবল না হলে হবে না। যেসব জাহাজের মালিকের বিরুদ্ধে পণ্য মজুদের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। শারমিন নীরা, 71, ঢাকা।
অতিরিক্ত জ্বালানি আমদানি চাপে ফেলেছে অর্থনীতিকে। দ্রুত এ থেকে বের হতে না পারলে জ্বালানি দুর্ভিক্ষের মুখে পড়বে বাংলাদেশ। জেটনেট ভিডিও অ্যাকশন এড আয়োজিত নাগরিক ইশতেহারে এসব কথা বলেন বক্তারা। এ সময় জ্বালানি নীতি নিয়ে অন্তর্বর্তী সরকারের লুকোচুরিরও সমালোচনা করেন অনেকে। রাকিব আল জাবেদের রিপোর্ট। দেশের জ্বালানি নিরাপত্তা, জনমালিকানা ও জ্বালানি নীতি নিয়ে এই আয়োজন করে জেটনেট বিডি ও অ্যাকশন এইড, যাতে দেশের চলমান জ্বালানির অস্থিরতা, অতিরিক্ত মূল্যসহ একাধিক সংকটের কথা তুলে ধরেন বক্তারা। মূল প্রবন্ধে বলা হয়, দীর্ঘদিন ধরে দেশের জ্বালানি খাতে অস্থিরতা ও আর্থিক সংকট চলছে। জিম্মি হয়ে পড়া এই খাতকে জনমুখী করতে তুলে ধরেন একগুচ্ছ প্রস্তাবনা। ন্যাশনাল কনসেনসাসও যেমন প্রয়োজন, স্টেক হোল্ডার কনসালটেশনও প্রয়োজন, কিন্তু আমরা অলরেডি সাডেন দেখেছি যে একটা ড্রাফট মাস্টার প্ল্যান গভর্নমেন্ট রিলিজ করেছে। যে আদানির দুর্নীতির প্রত্যক্ষ প্রমাণ আছে এবং আমরা একই সাথে জানি যে যুক্তরাজ্য ভিত্তিক একটা ল ফার্ম, কেসি ফার্ম, যেটা নিযুক্ত করা হয়েছে মামলা এই আরবিট্রেশনের জন্য। তো সেই দুর্নীতির যদি সুস্পষ্ট প্রমাণ থাকে আদানি, সামিট এবং এস আলমের, তার আমাদের প্রশ্ন হলো সেই চুক্তিগুলি কেন এই সরকার বাতিল করলো না। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের জ্বালানি রূপান্তর নীতিমালার সমালোচনা করে অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন বলেন, অতিমাত্রায় আমদানি দেশকে অর্থনৈতিক ঝুঁকির মুখে ফেলছে, তাই ঘাটতি কাটাতে সঠিক রূপান্তর নীতিমালার দাবি জানান জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মতামিম। এক এক পলিসিতে এক এক রকম টার্গেট, এটাই আমাদের সবচেয়ে বড় প্রমাণ। কাউরি ওই যে সিরিয়াসনেসটা দরকার ছিল, যতখানি স্টেক, যতখানি তাদের এটার মধ্যে ঢোকার দরকার ছিল সরকারিভাবে, সেটা করা হয়নি। এটা পুরোটাই বেসরকারি খাতের উপর দিয়ে দেওয়া হয়েছে। এনার্জি ইম্পোর্টার হিসাবে আমরা আমাদের ইকোনমির উপরে যেই চাপ সৃষ্টি করছি, এটা রিলিফ করার একমাত্র উপায় হচ্ছে রিনিউয়েবল এনার্জি এবং সাস্টেইনেবল এনার্জি। এবং আমি মনে করি আমরা একেবারে একদম কাইট হয়ে যাব, মানে আমি যেটা বলি একেবারে শেষ হয়ে যাব। বিগত দিনে জ্বালানি খাতের দুর্নীতির সাথে জড়িতদের সঠিক বিচার না হয় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন আলোচকরা। কোনো এনার্জি পলিসি বা নীতি তৈরি করার সময় বাংলাদেশের বিশেষজ্ঞদেরকে নিয়ে করতে হবে। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারে ৫০ টাকা বাড়িয়ে ১,৩৫৬ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি, যা সন্ধ্যা থেকেই কার্যকর। এর আগে গত ৪ জানুয়ারি সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারে ৫৩ টাকা বাড়িয়ে ১,৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে সোমবার অটো গ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। অবশেষে ট্রাম্পের হাত ধরেই ভাগ্য বদলের পথে বোয়িং। বাণিজ্য চুক্তির নাম করে কাতার, দক্ষিণ কোরিয়া সহ বেশ কিছু দেশ থেকে ক্রয়াদেশ পাইয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। আর এতেই রেকর্ড বিক্রি করে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি। বছরের তৃতীয় প্রান্তিকে যা পৌঁছায় $২৪ বিলিয়ন। এছাড়া ৭ বছর পর প্রতিদ্বন্দ্বী এয়ারবাসকে ছাড়িয়ে গেছে মার্কিন প্রতিষ্ঠানটির ক্রয়াদেশ। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। কয়েক বছর ধরে চলা সংকটের পর এবার ঘুরে দাঁড়ানোর পথে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের হাত ধরেই বাড়ছে প্রতিষ্ঠানটির আয়। বাণিজ্য চুক্তির নামে কাতার, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশ থেকে ক্রয়াদেশ নেন মার্কিন প্রেসিডেন্ট। এতেই দ্বিগুণ বিক্রি বাড়ে প্রতিষ্ঠানটির। তথ্য বলছে, বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির বিক্রি প্রায় $২৪ বিলিয়ন। গেল বছরের তুলনায় যা বেড়েছে ৫৭%। শুধু তাই নয়, গেল বছর ৬০০টি বিমান সরবরাহ করে বোয়িং, যা ২০২৪-এর তুলনায় দ্বিগুণ, আর ২০১৮ সালের পর সর্বোচ্চ। এছাড়া গেল বছর এয়ারবাসের ৮৮৯টির বিপরীতে মার্কিন প্রতিষ্ঠানটির ক্রয়াদেশ ছিল ১,১৭৩টি। এতে ৭ বছর পর ইউরোপীয় প্রতিষ্ঠানটিকে পেছনে ফেলায় বোয়িং। ট্রাম্পের দাবি, এসব ক্রয়াদেশ এসেছে তার হাত ধরেই। I'm the king. I have sold more Boeings than any human being on earth. They gave me an award. মূলত মে মাসে ট্রাম্পের সফরের সময় $৯৬ বিলিয়ন ২১০টি বিমান কেনার প্রতিশ্রুতি দেয় কাতার, যা বোয়িং এর ইতিহাসে একক দেশ থেকে সর্বোচ্চ ক্রয়াদেশ। এদিকে বাণিজ্য চুক্তির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া থেকে ১০৩টি বিমানের ক্রয়াদেশ বাগিয়ে নেন ট্রাম্প। এছাড়া জাপান থেকে ১০০, ইন্দোনেশিয়া থেকে ৫০ এবং সৌদি আরব থেকে ৩০টি ক্রয়াদেশ আসে ট্রাম্পের হাত ধরেই। বছরের শেষ থেকে দুবাই এয়ার শোর জন্য $৩৮ বিলিয়ন ৬৫টি বিমানের ক্রয়াদেশ পায় বোয়িং।
এখন প্রশ্ন হলো বোয়িংয়ের প্রতি কেন এত সদয় ট্রাম্প? মূলত মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় $1 মিলিয়ন খরচ করে বোয়িং। যুক্তরাষ্ট্রের লাখো মানুষের কর্মসংস্থান তৈরি করা প্রতিষ্ঠানটিকে পুঁজি করে রাজনীতি করে যান মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া রয়েছে নিজস্ব বিনিয়োগও। মূলত বোয়িংয়ের পতনের শুরু হয় করোনা মহামারী ঘিরে। এছাড়া সরবরাহ সংকট, পৃথক দুর্ঘটনা, শ্রমিক ধর্মঘটে বাধাগ্রস্ত হয় বিমান রপ্তানি। সবশেষ ট্রাম্পের মধ্যস্থতায় এবার পাল্টে যাচ্ছে বোয়িংয়ের ভাগ্য। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।